শুভ সন্ধ্যা, my friends. Hope I am audible and visible. Hope I am audible and visible. Yes, I am audible. Miscellaneous. Yes, I am audible and visible. আমি বলেছিলাম যে আজকে নেট যদি অ্যাভেলেবেল হয় আমি বসবো, কয়েকটা সাবজেক্ট নিয়ে অল্প অল্প করে কথা বলবো, মিসলেনিয়াস, not on specific subjects. Hope I am audible. Yes. আমি শুরু করছি আমি শুরু করছি শুরু করছি আমি আমি একটু বেশি কনসেন্ট্রেট করব আজকে, যদি অল্প সময় বসবো, নট মোর দ্যান 30 মিনিটস। আমি কনসেন্ট্রেট করব অন শ্যামাপ্রসাদ টুডে। আজকে 8 তারিখ, 6 তারিখে ওনার জন্মদিন পালিত হলো 125তম। আমি ওটা নিয়ে একটু কথা বলবো। তার আগে কয়েকটা কথা বলে নিই। ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স সম্বন্ধে অনেকে আগে প্রশ্ন করেছেন যে কোন দিকে টার্ন নেবে, কারণ অনেকে আমাদের বন্ধুদের মধ্যে অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগছেন যে কোথায় চলেছে ওয়েস্ট বেঙ্গল। আমি একটা জিনিস বলেছিলাম যে দুটো বেঙ্গলের, ইস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল আর ওদিকে ইস্ট বেঙ্গল, ইস্ট পাকিস্তান, যেটা বাংলাদেশ নাম হয়েছে, এই দুটোর পলিটিক্যাল ইভেন্টসগুলো একই সঙ্গে সিঙ্ক্রোনাইজ করবে। কিভাবে হবে আমি বলতে পারবো না, কোন কোন টার্নিং পয়েন্টসে কীভাবে টার্ন নেবে তাও জানি না, বাট আমার গাট ফিলিং বলছে বোথ দ্য টু বেঙ্গলস তার পলিটিক্যাল ইভেন্টসগুলো ঘটবে, সিঙ্ক্রোনাইজ করবে এবং একটা পজিটিভ ডিরেকশন নেবে। ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সে একটা খুব গ্লুমি নেচার ছিল, যেন অ্যাজ পশ্চিম বাংলায় জাতীয়তাবাদ বিরোধী, হিন্দুত্ব বিরোধী, বাঙালি হিন্দু বিরোধী ফোর্সই যেন অনেক বেশি স্ট্রঙ্গার। হ্যাঁ, এখনও তারা স্ট্রঙ্গার, বাট আস্তে আস্তে কিন্তু পিকচারটা চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে পিকচারটা চেঞ্জ হচ্ছে এবং দেয়ার উইল বি সাম পজিটিভ ডিরেকশন। অ্যান্টিন্যাশনাল পার্টিসগুলো, জাতীয়তাবাদ বিরোধী, হিন্দুত্ব বিরোধী এই শক্তিগুলো মূলত যারা এজেন্টস অফ দি ফরেন ফোর্সেস এবং প্রো পাকিস্তানি, যারা ওপার বাংলা থেকে মিলিয়ন্স অফ পাকিস্তানিজ এবং রোহিঙ্গাদের নিয়ে সেখানে ভোট ব্যাংক করতে চাইছে, এই শক্তিগুলো আস্তে আস্তে দুর্বল হবে। জাতীয়তাবাদী শক্তি আস্তে আস্তে কনসলিডেট করবে। ওপার বাংলাতেও পিকচারটা খুব গ্লুমি ছিল, কারণ আমেরিকান ডিপ স্টেট হ্যাজ দেয়ার এ ডিপ ফুটপ্রিন্ট থ্রো ইউনুস, দ্য স্কাউন্ড্রেল ইউনুস, বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধী, প্রো পাকিস্তানি এবং আমেরিকান এজেন্ট, যারা অবশ্য অনেক কিছুরই এজেন্ট, সুদখোর, এই লোকটার হাত ধরে ওখানকার একদম যারা মানে শয়তানদের গ্রুপগুলো, জিহাদিস্ট গ্রুপগুলো আস্তে আস্তে রাইজ করেছিল, ক্ষমতার অলিন্দে বিচরণ করছিল। এবং এখানে ওপার বাংলার পিকচারটা খুবই গ্লুমি ছিল। আরও গ্লুমি ছিল এই কারণে যে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারছিলাম না, কারণ এখানে
আমেরিকানরা প্রবেশ করেছে, চাইনিজরা প্রবেশ করেছে, তুর্কি প্রবেশ করেছে, পাকিস্তান প্রবেশ করেছে, রাশিয়া প্রবেশ করেছে, এবং ইন্ডিয়াকে অবভিয়াসলি ইন দি সিচুয়েশন প্রবেশ করতে হবে। ইন দিস অনেকগুলো ফোর্স এখানে প্লে করছে। হোয়াট এভার, যদি বাংলাদেশের জনগণের এবং তাদের নেতৃত্বের যদি বিবেক না জাগে, তাহলে বাংলাদেশ কিন্তু খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাবে, খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাবে এবং নতুন জিওগ্রাফি তৈরি হবে। বার্মাতেও যে ঘটনাগুলো ঘটছে, বার্মাতে যে ঘটনাগুলো ঘটছে, এটাতে ভারতবর্ষের খুব বেশি ভীত হওয়ার কারণ নেই। হোয়াট এভার, কারণ একটা জিনিস বুঝতে হবে, যদি আমেরিকা এখানে খুব বেশি তার ফুটপ্রিন্টকে ডিপ করতে চায়, তাহলে একই সঙ্গে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া সেটা অপোজ করবে। আর চায়নাও যদি খুব প্রপোজ করতে চায়, তাহলে আমেরিকা, ইন্ডিয়া সেখানে সেটা অপোজ করবে। এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সটা ভারতবর্ষ এই মুহূর্তে খুব ভালো, ভেরি ম্যাচিউর টু প্লে দিস। ওপার বাংলায় মোটামুটি যে টার্ন অফ ইভেন্টস হচ্ছে, বহুদিন যাবৎ এপার বাংলার অডিওভিজুয়াল মিডিয়া এবং প্রিন্টেড মিডিয়া ইজ সাইলেন্ট। তার কারণ পিকচারটা খুব খুব লিকুইড ছিল, খুব ফ্লুইড ছিল। টার্নটা কোন দিকে নিচ্ছে, কীভাবে নিচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। কারণ ভারতবর্ষ কিন্তু পূর্ব দিকে একটাও গুলি ছোড়েনি, অথচ ভারতবর্ষ কিন্তু হোয়াট এভার ইন বাংলাদেশ দে আর ডুইং জিহাদিস্টস, তার কিন্তু অপারেশন শুরু করেছে, নট ইন দ্য মিলিটারি প্লেন বাট ফার্স্ট ইন ডিপ্লোম্যাটিক প্লেন। তার সঙ্গে সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশনসগুলোকে কমিয়েছে এবং বাণিজ্য, কমার্শিয়াল অল ট্রানজাকশনকে অফ করেছে প্র্যাকটিক্যালি। অর্থাৎ একটা ডিপ্লোম্যাটিক এনসার্কেলমেন্ট আর একটা ফিনান্সিয়াল এনসার্কেলমেন্ট, একটা ব্লকেজ, এই দুটো প্লেনে কিন্তু ইন্ডিয়া যুদ্ধ করছে। তাতে বাংলাদেশের কিন্তু ইকোনমি অনেক বেশি ক্রাম্বেল করেছে। অবশ্য এই ইকোনমিক ব্লকেজে ভারতবর্ষেরও ক্ষতি হয়েছে। যেমন বলছি, এপার বাংলার যারা আলু চাষি, এরা কিন্তু আলুর দামটা পাবে না। মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা পেঁয়াজের দাম পাবে না, কারণ এগুলো বাংলাদেশে খুব ভালো সাপ্লাই হতো, তাতে চাষিরা দাম পেত। সুতরাং সব ক্ষেত্রেই যে ইন্ডিয়া একদম লসে আনটাচ থাকবে তা কিন্তু নয়, কিছু কিছু ফ্রন্টে লস হবে। বেশি ক্ষতি হবে পাকিস্তানের, কারণ পাকিস্তানের ট্রেড প্র্যাকটিক্যালি বন্ধ হয়ে গেছে এবং ওদের কান্ট্রির যে গার্মেন্টস ফ্যাক্টরি, ওদের ইকোনমির নাম্বার ওয়ান জায়গা, সেই গার্মেন্টসের র মেটেরিয়াল সাপ্লাই তো মূলত হলো তো ভারতবর্ষ থেকে, সেটা বন্ধ হয়ে গেছে। এবং দের ইজ নো ইলেকট্রিসিটি সাপ্লাই ফ্রম ইন্ডিয়া, ফ্যাক্টরিগুলো রান করছে না, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে, সেখানে ইকোনমিক ফল হয়েছে, অশান্তি সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ওপার বাংলায় ইউনুসের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। সুতরাং দ্যাটস এ পজিটিভ থিং ফর দ্য কমন পিপল অফ ইন্ডিয়া, কমন পিপল অফ বাংলাদেশ, অ্যান্ড যারা পজিটিভ থিঙ্কার্স ইন বাংলাদেশ, তাদের পক্ষেও পজিটিভ ভালো, এবং ভারত সরকারের পক্ষেও ভালো, ভারতের জনগণের পক্ষেও ভালো। এবার আসছি আমি আরব ইসরায়েল যুদ্ধের। নাও দে আর ট্রাইং টু নেগোসিয়েট ইন বিটুইন, একটা কাজ চলার মতো অবস্থায় এসে যাবে সেটেলমেন্টটা, কিন্তু পুরো এই শত্রুতা ওদের থামবে না, আরও সময় লাগবে, আরও সময় লাগবে। এবার রাশিয়া দেরি হলেও ইউক্রেনের অনেকটা জায়গা দখল অলরেডি করে নিয়েছে। এখানেও যেমন রাশিয়ার ক্ষতি হয়েছে, ইউক্রেনের থ্রো দিয়ে ওখানে ন্যাটো, ওয়েস্ট ইউরোপ এবং আমেরিকারও অনেক ফিনান্সিয়াল মিলিটারি লস হয়েছে। ওদেরকেও একটা নেগোসিয়েশন আসতে হবে। আরেকটা জায়গায় দালাই লামা চ্যাপ্টারটা একটু কথা বলে নিই। দালাই লামার বয়স 90 হয়ে গেল,
এই গত 6ই জুন যখন শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন ছিল, দালাই লামার ছিল, বর্তমান দালাই লামা 13 দালাই লামা, হু ইজ নাও ইন ইন্ডিয়া ইন ধর্মশালা, ইন ধর্মশালা, ইনি 13 দালাই লামা। কারণ তাকেও এবার চয়েস করতে হবে হু উইল বি দ্য দালাই লামা's next incarnation, that is the 14th Dalai Lama. Some boy has to be selected. এর আগে অনেক কিছু কথা বলা হয়েছিল, উনি বলেছিলেন কখনো কখনো যে there will be no more Dalai Lama, বা একবার বলেছিলেন there will be Dalai Lama, some lady will be the Dalai Lama, some girl will be the next Dalai Lama chosen. যাই হোক, ইনি নাও ডিক্লেয়ার করেছেন some boy will be selected the next Dalai Lama. এই প্রসেসে চীনের সঙ্গে ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক রিলেশনসটা আবার টেনশনে যাবে, এটা নিয়ে একদিন আলোচনা করব। দালাই লামা ইস্যু উইল বি এ ইম্পর্টেন্ট ইস্যু ইন হুইচ উইল রেজ টেনশনস বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া, এটা নিয়ে আলোচনা করবো একদিন। এবার আসছি শ্যামাপ্রসাদের আমরা এখন 6 তারিখে শুরু করলাম শ্যামাপ্রসাদের 125তম বার্ষিকী। আমরা আরেকজন মানুষের 125তম বার্ষিকী আমরা এখন চলছে, বিপ্লবী লীলা রায়। বিপ্লবী লীলা রায় হচ্ছেন রবীন্দ্রনাথের ভাষায় এশিয়ার মাটিতে সব থেকে বড় নারী সংগঠনকারী এবং পলিটিক্যাল নেতা, বিপ্লবী। তাকে আমরা ভুলে গেছি এরকম করে অনেক মানুষকে ভুলে গেছি, কারণ ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ রিফিউজি এসেছিল, টোটাল কয়েক কোটি। সেই রিফিউজিদের বর্ডারের বিভিন্ন জায়গায় সেটেলমেন্ট, যে রিফিউজি ক্যাম্পস তৈরি করা হয়েছিল, এবং যে সময় কেন্দ্রীয় সরকার থেকে কোনো হেল্প পাওয়া যায়নি, বিভিন্ন রিফিউজি ক্যাম্পস, এই রিফিউজি ক্যাম্পসগুলোর তৈরি করতে যে দুজন মানুষ ব্যক্তিগতভাবে তাদের সামান্য লোকবল নিয়ে অনেক স্যাক্রিফাইস করেছে, একটা নাম শ্যামাপ্রসাদ মুখার্জি আর একটা নাম লীলা রায়, এবং অনেকেই আছেন। কিন্তু পরবর্তীকালে কমিউনিস্টদের নোংরা স্টোরি মেকিংয়ে, মানে কারণ কমিউনিস্টরা তো হচ্ছে অত্যন্ত নোংরা মিথ্যা স্টোরি মেক করতে ওস্তাদ, ভেরি 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 আর্টিকুলেটেড হয়েতে ওরা মিথ্যা স্টোরি মেক করতে পারে। ওরা প্রচার করেছে, ওরাই সমস্ত রিফিউজি কলোনিও তৈরি করেছে, এবং ওরা আস্তে 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 ওরা এই সমস্ত সত্যিকারের হিরোজ অ্যান্ড হিরোইনস ফর ফ্রিডম মুভমেন্ট, সত্যিকারের মানুষগুলোকে ওরা ভুলিয়ে দিয়েছে। আসছি, যাই হোক, আমি এবার শ্যামাপ্রসাদ মুখার্জির এতে আসছি, কারণ ওদিন একটা সভায় যেতে হয়েছিল, কিছু প্রশ্নের সামনে এসেছিলাম, সেই প্রশ্নগুলো একটু ডিসকাস করে নেব। যেমন একটা একটু করে আমি বলি, যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে যেমন কিছু মানুষ, বিশেষত কমিউনিস্টরা, দেখবেন শ্যামাপ্রসাদের মৃত্যুর পরে 53-তে কি কংগ্রেস কি কমিউনিস্টরা সবাই তাকে নিন্দা করেছে, অনেক ক্ষেত্রেই নিন্দা করেছে। যে কংগ্রেস যে স্টাইলটা মেনটেন করেছিল সেটা হচ্ছে কনস্পিরেসি অফ সাইলেন্স। তারা শ্যামাপ্রসাদ সম্বন্ধে একদম সাইলেন্স মেনটেন করে গেছে, করে তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। তারা ডাইরেক্টলি কোনো রকম কুৎসা রটনা করেনি, কিন্তু কনস্পিরেসি অফ সাইলেন্স, কারণ তাদের মধ্যে একটা পাপ বোধ ছিল, কারণ তারা জানে তাদের নেতা নেহেরু আবদুল্লাহর সঙ্গে চক্রান্ত করেই শ্যামাপ্রসাদকে শ্রীনগরের একদম খুন করেছিল এইটা। আর আরেকটা জায়গায় লজ্জাবোধ ছিল, কারণ শ্যামাপ্রসাদের যে পশ্চিমবঙ্গ সৃষ্টির জন্যে পরবর্তীকালে কংগ্রেসও কিন্তু ইন 47 সাপোর্ট করেছিল, ভোট দিয়েছিল, এবং এইটা জায়গায় একটা লজ্জাবোধ, একটা বিবেকবোধ। কিন্তু কমিউনিস্টদের তো সেই কোনো কিছুই নেই, কমিউনিস্টরাও ভোট দিয়েছিল। যে কমিউনিস্টরা তার আগের দিন পর্যন্ত বলে গেছে নো পাকিস্তান, নো ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, নো পাকিস্তান, নো ট্রান্সফার অফ পাওয়ার অফ ইন্ডিয়া, পাকিস্তান ছাড়া দেশের স্বাধীনতা আসবে না, ব্রিটিশ স্বাধীনতা দেবে না, পাকিস্তান মাস্ট বি দেয়ার। এই পাকিস্তানের জন্য তো অনেক যুদ্ধ করেছে ওরা। আর হোয়াট শ্যামাপ্রসাদ ডিড,
এই জায়গাটা একটু বলি। শ্যামাপ্রসাদ তো আর দেশভাগ করেননি, কিন্তু ওরা রটনা করে শ্যামাপ্রসাদ দেশভাগ করেছেন। শ্যামাপ্রসাদ দেশভাগ করেননি। আপনি যদি ট্রান্সফার অফ পাওয়ারের ভলিউমসগুলো পড়েন, যে 13খানা ভলিউম বেরিয়েছে, প্রায় 20,000 পেজ, আপনি কোথাও দেখবেন না যে এভার মাউন্ট ব্যাটেন ডিসকাসড অন দ্য ইস্যু অফ পার্টিশন অফ ইন্ডিয়া উইথ শ্যামাপ্রসাদ। সে ডিসকাস করেছে প্রথম গান্ধীর সঙ্গে, নেহরুর সঙ্গে, প্যাটেলের সঙ্গে, জিন্নার সঙ্গে, লিয়াকতের সঙ্গে, এদের সঙ্গে, কিন্তু নেভার উইথ শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি হোয়েন কেম ইনটু দ্য পিকচার, হোয়েন দে ডিসাইডেড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, তখন শ্যামাপ্রসাদ এদিকে পূর্ব ভারতবর্ষে চিন্তা করেন বাঙালি হিন্দুর কি হবে। যেমন ওদিকে পশ্চিমে পাঞ্জাবের শিখ নেতারা এবং হিন্দু নেতারা চিন্তা করলেন, আকালি দল, ওরা চিন্তা করলেন পাঞ্জাবের হিন্দু এবং শিখ লোকেদের কি হবে। অন দ্যাট সাইড দে ডিমান্ডেড পার্টিশন অফ, কারণ পাঞ্জাবেও তো সেই টোটাল চিন্তা করলে মুসলিম মেজরিটি, এবার সে বাংলায় মুসলিম মেজরিটি শুধু নয়, এখানে বাংলায় তখন মুসলিম লীগ গভর্নমেন্ট রান করছে, একটা এক্সট্রা নেগেটিভ পয়েন্ট রান করছে, সুরাবর্দির গভর্নমেন্ট রান করছে। তো ন্যাচারালি হোল অফ বেঙ্গল ন্যাচারালি উইল গো টু পাকিস্তান। এই অবস্থায় কি করা যাবে, এবার ডিমান্ড উঠলো। এবার এই ডিমান্ডটা নিয়ে একটু আলোচনা করব। ডিমান্ডটা নিয়ে আলোচনা করব, শ্যামাপ্রসাদ কি একা এই পশ্চিমবঙ্গের ডিমান্ডটা করেছিলেন? না, ডিমান্ডটা একা করেননি। সেই সময় বাঙালি হিন্দুদের সমস্ত বুদ্ধিজীবীরা একদম বুদ্ধিজীবীরা কে কে, যেমন তো প্রথম একদম দেখবেন, যদি ইতিহাসগুলো দেখলাম, এসি চ্যাটার্জি। কোন এসি চ্যাটার্জি? যিনি সেই আইএনএ খ্যাত এসি চ্যাটার্জি, ডক্টর এসি চ্যাটার্জি, লেফটেন্যান্ট কর্নেল এসি চ্যাটার্জি, ইনি আইএনএ ছিলেন। তার ইতিহাসটা বলে রাখি, 1942-তে উনি ছিলেন বাংলার ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, ব্রিটিশ বেঙ্গলের, জয়েন্ট বেঙ্গলের। 1942-তে যখন জাপানের কাছে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি সারেন্ডার করলো ইন সিঙ্গাপুর, সেই সারেন্ডার সারিমনিতে যেতে হয়েছিল এই ডক্টর এসি চ্যাটার্জিকে। এটা একটা প্রসেস, সারেন্ডারের সঙ্গে হাই অফিসারদের যেতে হয়, কারণ ইন্ডিয়ান সাইডের মেডিকেল কোরকে কে প্রেজেন্ট করবে? It is A.C. Chatterjee. He surrendered to Japanese. From there, he went to the Rasbihari's IIL and INA. Then when Netaji came to the Southeast Asia, he joined the works of Netaji in IIL, also in the INA, also in the provisional government of Azad Hind. সেই মানুষটা ইমপ্রিজেন্ট হলো বাই দ্য ব্রিটিশ, রেড ফোর্টের ট্রায়াল হলো, ট্রায়ালের পরে বেঙ্গলে এলেন। বেঙ্গলে, এবং মনে রাখবেন এনার বাবা ছিলেন সেই ব্রিটিশ যুগে পাঞ্জাব হাইকোর্টের জাস্টিস, ব্রিটিশ পাঞ্জাবের, এবং উনি বিসি রায়ের সময় হি ওয়াজ রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস, এবং ইনি প্রথম মিটিং করেন যে বাঙালি হিন্দুদের কি হবে। শুধু তাই নয়, সুভাষচন্দ্রের বজম ফ্রেন্ড, যেটা মহাকাল পর্যায়ে বলছেন বজম ফ্রেন্ড, হ্যাঁ, তার বজম ফ্রেন্ড, হ্যাঁ, অধ্যাপক সরকার, তারপরে অল সায়েন্টিস্ট, মেঘনাথ সাহা এবং হিস্টোরিয়ান আর.সি. মজুমদার, যদুনাথ সরকার, তোমার সুধী চট্টোপাধ্যায়, অল কেম ফরওয়ার্ড, সবাই মিটিং করেছে বাঙালি হিন্দুর কি হবে। তাই নয়, যখন অ্যাসেম্বলিতে ভোটাভুটি হচ্ছে, বা হিন্দু মহাসভার তরফ থেকে তো শ্যামাপ্রসাদের একটা মাত্র ভোট, একটা ভোট দিয়ে তো ওয়েস্ট বেঙ্গল হবে না, পার্টিশন হবে না। তার প্রপোজালে সব অল কংগ্রেস হিন্দু এমএলএ সাপোর্টেড হিজ রেজলিউশন। ইভিন তার আগের দিন জ্যোতি বোস এবং ব্রহ্ম বলে একজন ছিল ওদের সিপিআইয়ের কমরেড এমএলএ, যে তার আগের দিন পর্যন্ত চিৎকার করেছে ফর পাকিস্তান, সেও এসে জয়েন করেছিল টু সাপোর্ট রেজলিউশন অফ ফর ওয়েস্ট বেঙ্গল বাই শ্যামাপ্রসাদ। এবং সঙ্গে তো ফরাল ব্লক বা এরা সবাই ছিল। ভাই, তাহলে এখন তোমরা শ্যামাপ্রসাদকে ব্লেম করছো কেন? কারণ তোমরা কংগ্রেস 25 ইয়ার্স তার রুলে, এবং পরবর্তীকালে সিপিএম 34 ইয়ার্স তাদের রুলে, তারা রিফিউজি প্রবলেম সলভ করতে পারেনি। সব ব্লেম দেওয়া হচ্ছে শ্যামাপ্রসাদকে।
ভাই পার্টিশন হলে তার তো ট্রমা আসবেই, কোলাটারাল ড্যামেজ হবেই। রিফিউজি হলে কোলাটারাল ড্যামেজটা আসবে। সেটা জাতিকে জয়েন্টলি ট্যাকেল করার কথা ছিল, এবং সেটা কংগ্রেস করেনি, সেন্ট্রাল গভর্নমেন্ট করেনি, সিপিএম করেনি। এই সিপিএম কি করেছিল, যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দে ট্রাইড টু সেটেল দ্য রিফিউজিজ ইন আদার পার্টস অফ ইন্ডিয়া, ইভিন ইন দ্য আন্দামান। আন্দামান ওয়াজ দ্য বেস্ট এরিয়া। আন্দামানে আন্দামানে ভারত সরকার প্রথম লট অফ রিফিউজিজ পাঠাতে পেরেছিল। সেই রিফিউজিরা প্রত্যেক ফ্যামিলি 15 একর করে জায়গা পেয়েছিল। দে আর দ্য রিচেস্ট পার্সনস নাও ইন আন্দামান। তারপরে এই কমরেডরা আর কোনো রিফিউজিকে আন্দামান যেতে দেয়নি। তাদের স্লোগান ছিল আন্দামানে পাঠিয়ে ওদের বাঙালিদের বাঙালিত্বকে নষ্ট করে দেওয়া হবে, এবং কোনো জাহাজে আর ওরা কোনো রিফিউজিকে উঠতে দেয়নি। এই হচ্ছে স্কাউন্ড্রেল কমরেডস, এই হচ্ছে স্কাউন্ড্রেল কমরেডস। এরা 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 ফর্দার, এবং পরবর্তীকালে এরা ক্লেম করছে কেউ কিছু করেনি, তারাই নাকি সমস্ত রিফিউজি ক্যাম্প তৈরি করেছে। এবং তাহলে একটা জায়গা বুঝলেন যে এই যে ব্লেম করে শ্যামাপ্রসাদ দেশকে ভাগ করেছে, দেশ বিভাগকারী, এটা তোমরা, ইউ আর দ্য কমরেডস, তোমরা দেশ ভাগ করেছো। তোমরাই ছিলে মুসলিম লীগের সব থেকে বড় সাপোর্টার, তোমরা দেশ ভাগ করেছো। ইয়েস, ইউ ডিভাইডেড ইন্ডিয়া and created Pakistan. Shama Prasad divided Pakistan to take a part of Pakistan as West Bengal to merge with India. He divided Pakistan. এবার আসছি আরেকটা কথা। ওরা বলে উনি কমিউনাল। ভাই কমিউনাল, যখন শ্যামাহক মন্ত্রিসভা 11 মাস ছিল, শ্যামাহক মন্ত্রিসভা 11 মাস ছিল। এই শ্যামাহক মন্ত্রী হবার সময় খবর এলো কাজী নজরুল অসুস্থ। সেই সময় খবরটা এসেছিল প্রধানমন্ত্রী ফজলুল হকের কাছে, কিন্তু ফজলুল হক জানতেন কাকে দিয়ে কাজ হবে। সেই তার ক্যাবিনেটে সে সময় 1 ডজন মুসলিম মন্ত্রী ছিল, ক্যাবিনেট র্যাঙ্কের। আরও অনেক গণ্যমান্য মুসলিম নেতা ছিল, ধনী ব্যক্তি ছিল। উনি কাউকে ট্রাস্ট করলেন না, উনি শ্যামাপ্রসাদকে ট্রাস্ট করলেন, এই দায়িত্ব দিলেন। অ্যান্ড শ্যামাপ্রসাদ তার আগে নজরুলের নাম জানতেন, কিন্তু ব্যক্তিগত পরিচয় ছিল না। একটা দিন, যেদিন তার বাবার স্মৃতিসভা সাউথ ক্যালকাটাতে, সেই দিন, কারণ তাড়াহুড়ো করে যেতে হবে, শ্যামাপ্রসাদ বুঝতে পারছে না তার অসুস্থতা কতখানি। উনি শ্যামবাজারের গলির মধ্যে এলেন তাকে ফিজিক্যালি দেখবার জন্যে, নজরুলকে। কারণ শ্যামাপ্রসাদ খুব দীর্ঘদেহী এবং খুবই বাল্কি চেহারা, খুব ন্যারো গলির মধ্যে ঢুকতে পারছিলেন না, মানে তার দেহ আটকে যাচ্ছিল। এবং দোতলায় উঠে ফিজিক্যালি দেখলেন, অনেকক্ষণ কথা বললেন, হি অ্যাসেস দ্য হোল প্রবলেম। তারপর বিশি রায়কে দেখালেন, নিজের পয়সা 1000 টাকা সেই যুগে দিয়ে উনি মধুপুরে পাঠালেন। সে সময় একটা কমিটি তৈরি করেছিলেন, সেই কমিটিটা ওনার নিজের বন্ধু বান্ধব যারা ধনী তাদেরকে মাসে মাসে টাকা দেওয়ার জন্যে। এবং সে সময় সজনীকান্ত দাস সেই কমিটিরকে সেক্রেটারি করেছিলেন, শনিবারের চিঠির যিনি সম্পাদক। এক মুসলিম কবি সজনীকান্ত দাসের কাছে খবর নিয়ে এলো যে এইসব টাকা পয়সা পেয়ে কবি ঘরে মোচ্ছব করছেন। এই খবর সজনীকান্ত দাস কমিটিটা ভেঙে দিলেন। তখন শ্যামাপ্রসাদ একা হয়ে গেলেন। একক চেষ্টায় তিনি মন্ত্রিসভার তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে একটা মাসোহারা অ্যারেঞ্জ করলেন। পরবর্তীকালে সেটাই, যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আফটার পার্টিশন, সেটাই কন্টিনিউ করলো শ্যামাপ্রসাদ। এবং ওই সময় শ্যামাহক মন্ত্রিসভায় যখন ছিলেন, তখন তার প্রাইভেট সেক্রেটারিরা এবং পার্সোনাল সেক্রেটারিরা, তার সমস্ত সেক্রেটারি ছিলেন মুসলিম। তাকে বলছো তুমি কমিউনাল। এবার দেশ বিভাগ নিয়ে যে বিদ্রুপ করা হয়, এটা আমি বলে দিলাম। আর একটা মিথ্যে কথা বলা হয়, যখন তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি নাকি ব্রিটিশের কর্মচারী ছিলেন, অতএব তিনি দেশের কোনো জন্য কিছু করেননি, রবি ঠাকুরও তো দেশের আন্দোলনে আসেননি, অনেক সন্ন্যাসীও আসেননি, অনেক বৈজ্ঞানিক আসেননি।
আচার্য জগদীশ বোস, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, সত্যেন বোস পলিটিক্যাল মুভমেন্টে আসেননি, তারা দেশের সেবা করেননি। ন্যাশনাল মুভমেন্ট, ন্যাশনালিস্ট মুভমেন্ট, প্যাট্রিয়টিজম শুধু কি পলিটিশিয়ানদের দিয়েই হয় নাকি? বিদেশিদের বিরুদ্ধে সংগ্রাম শুধু কি পলিটিশিয়ানদের হয়? বিভিন্ন প্লেন্সে আন্দোলন করতে হয়, কালচারাল প্লেন্স, সায়েন্সের প্লেন্স, ফিনান্সের প্লেন্স, বিভিন্ন প্লেন্সে সংগ্রাম করতে হয়। ভাই, এই জগদীশ বোস, সত্যেন বোস, মেঘনাদ সাহা, আচার্য মেঘনাদ সাহা, সত্যেন বোস, এরা জেসি বোস, এরা সবাই প্যাট্রিয়ট, সংগ্রামী। ওদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে স্বাধীনতা সংগ্রাম। ওরা গোপনে গোপনে সমস্ত সংগ্রামীদের হেল্প করে গেছে। ইভিন শ্যামাপ্রসাদের বাবা আশুতোষ মুখার্জি যা করেছেন এজ ভাইস চ্যান্সেলর, ভারতবর্ষে কজন সকল পলিটিক্যাল প্যাট্রিয়টস এই কাজটা করতে পেরেছে? অ্যাজ ভিসি আন্ডার ব্রিটিশ গভর্নর কাজ করেও অ্যাজ ভিসি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে যে চেঞ্জগুলো এনেছিলেন, একটা ন্যাশনালিস্ট সেই কাজটা করে, জাতীয়তাবাদী প্যাট্রিয়ট এই কাজটা করে। এটাও সংগ্রাম, এটাও স্বাধীনতা সংগ্রাম। বন্দে মাতরমের উদ্গাতা বঙ্কিমচন্দ্র, উনি কোনো পলিটিক্সে আসেননি। তার যে গান যেভাবে দেশের আন্দোলনকে উৎসাহিত করেছে ব্রিটিশ বিরোধী, তিনি কি প্যাট্রিয়ট নন? তিনি কি ন্যাশনালিস্ট নন? তার কি কন্ট্রিবিউশন কেউ অস্বীকার করতে পারবে? ঠিক একইভাবে শ্যামাপ্রসাদ এবং তার বাবা দুজনেই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে যেভাবে মডুলেট করেছেন এবং যেভাবে কবিগুরুকে কনভোকেশন স্পিচ দেওয়ার জন্য আনলেন এবং বাংলায় হিস্ট্রিতে, ইতিহাসে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন স্পিচ বাংলায় দেওয়া হলো, এটা একটা বিপ্লব। ব্রিটিশ ইন্ডিয়াতে একটা বিপ্লব একটা, এটাকে অস্বীকার করবে কে? এগুলো কমিউনিস্টরা এই কথাগুলো বলে, কমিউনিস্টরা এই কথাগুলো বলে। এই কমিউনিস্টরা কীরকম মিথ্যে কথা বলে, উনি নাকি যখন ভিসি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, নাকি তারা নাকি দেশের পতাকা নাকি কেউ তুলতে গেছিলো, তারা নাকি ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে বলে মারধর করেছেন। এইসব মিথ্যে কথাগুলো ওরা রটায়, কারণ কমিউনিস্টদের থেকে মিথ্যা ন্যারেটিভ তৈরি করার মতো দক্ষ লোক ভারতবর্ষে আর জন্মায়নি। মিথ্যে ন্যারেটিভ তৈরি করার জন্য দক্ষ লোক আর জন্মায়নি। এবার আরেকটা খুব রটায় ওরা, যে শ্যামাপ্রসাদের সঙ্গে সুভাষচন্দ্রের খুব সংঘাত ছিল, নাকি সুভাষচন্দ্র শ্যামাপ্রসাদের মিটিংয়ে গুন্ডা পাঠিয়েছিলেন মারধর করার জন্য। মানে কত কুৎসিত হতে পারে! যে লোকগুলো নেতাজিকে কুইসলিং বলেছিল, সেই লোকগুলো নাকি এই কথাগুলো বলছে শ্যামাপ্রসাদকে মারধর করার জন্য, তার মিটিং ভাঙচুর করার জন্য গুন্ডা পাঠিয়েছিল। এই 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 সমস্ত কোথায়, কোন বটতলার গল্পে লেখা আছে? বটতলার বইয়ে গল্প লিখলে সেটা হিস্ট্রি হয় না। বটতলার গল্পটা গল্পই। এ স্টোরি when corroborated by different evidences from different angles, that become a history. কমিউনিস্টদের লেখা দুপাতার চটি বইটা হিস্ট্রি হতে পারে না। এবার আসছি আমি সুভাষচন্দ্র সম্বন্ধে একটা জিনিস আবার মনে করিয়ে দিই। সুভাষচন্দ্র সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি একটা জিনিস দেখুন, যখন ভারতবর্ষ উত্তাল হচ্ছে, নভেম্বর 1945 আইএনএ ট্রায়ালের শুরু হয়ে গেছে, রেড ফোর্ট, সেই ভারতবর্ষ উত্তাল, গোটা ভারতবর্ষে উত্তাল তরঙ্গে লিড দেওয়ার কোনো ব্যক্তি নেই, লিডারলেস একটা ভারতবর্ষে একটা মাস আপরাইজিং হয়েছে। এরকম মাস আপরাইজিং ব্রিটিশ ইন্ডিয়ার হিস্ট্রিতে নেই। ইভিন এই যে উত্তাল তরঙ্গ, এর কাছে সিপাই মিউটিনির উত্তাল তরঙ্গ বা এই গান্ধীজির কোনো আন্দোলন খুব ছোট, খুব ছোট, খুব ছোট। মানে এই আন্দোলনের ভয়েই ব্রিটিশকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয়েছিল দেশ ত্যাগ করার। এটা আমার কথা না, এটা এটলির কথা, যিনি প্রাইম মিনিস্টার এটলি, যিনি ভারতবর্ষকে ট্রান্সফার অফ পাওয়ার দিয়েছেন। তিনি বলেছেন গান্ধীর রোলটা মিনিমাল, ইট ইজ ফর নেতাজি অ্যান্ড আইএনএ, উই হ্যাভ টু লিভ দিস কান্ট্রি। তার কথা। সেই সময় যখন কলকাতা, বোম্বে, ভারতবর্ষ উত্তাল,
যখন ভারতের আর্মিতেও বিদ্রোহ বিক্ষোভ, রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি, অল দিস থিংস আর হ্যাপেনিং, বাংলায় তখন যুব এবং ছাত্ররা আন্দোলন করছে, রাস্তা নেমেছে, পুলিশ গুলি চালাচ্ছে, বোম্বেতে কয়েকশো লোক মারা গেছে, এখানে ক্যালকাটাতে অনেক লোক মারা গেছে। আমি একদিন ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদের সঙ্গে বসবো যে কোথায় কত গুলি চলেছে। সেই সময় বাংলার এই উত্তাল তরঙ্গকে নেতৃত্ব দেওয়ার কোনো মানুষ ছিল না। মেজদা শরৎচন্দ্র বোস সাউথ ইন্ডিয়া জেল থেকে রিলিজড হয়ে কলকাতা এসেছেন, তিনি ঘরে অসুস্থ, ঘর থেকে বেরোননি সেই সময়, ছেলেরা তার কাছে দৌড়ে গেছিল, তিনি বেরোতে পারেননি বা বেরোননি জানি না। ইট ইজ শ্যামাপ্রসাদ, অনলি লিডার ইন বেঙ্গল হু কেম টু দ্য স্ট্রিটস। ইনি যুব ছাত্রদের আন্দোলনে জয়েন করলেন। এবার দেখুন আর একটা জিনিস, যখন শ্যামাপ্রসাদ বাধ্য হলেন কংগ্রেস ক্যাবিনেট, নেহরু ক্যাবিনেট থেকে রিজাইন করতে, জনসংঘ তৈরি করলেন। জনসংঘের বার্থডে দেখুন, দ্য ডেট অফ বার্থ অফ জনসংঘ, ডেট অফ বার্থ অফ জনসংঘ ইজ 21 অক্টোবর, যেটা প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ অফ ইন্ডিয়া, যার জন্মদিন। শ্যামাপ্রসাদ দিনটা সিলেক্ট করেছেন একদম র্যান্ডামলি নয়, অনেক চিন্তা ভাবনা করে। আর ওখানে সিঙ্গাপুরে সুভাষচন্দ্র এই দিনটা সিলেক্ট অনেক চিন্তা ভাবনা করে, তার স্পিরিচুয়াল প্লেনে, তার পলিটিক্যাল চিন্তার প্লেনে অনেক সিলেকশন করে 21 অক্টোবর তিনি সিলেকশন করেছিলেন। এটা ঐতিহাসিক দিন, এই 21 অক্টোবর 1943, দ্য বার্থডে অফ পিজিআই, প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ অফ ইন্ডিয়া। এবং 51-এ এটাই হচ্ছে জনসংঘের জন্মদিন, যেটা এই মুহূর্তে পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, একটা ডেমোক্রেটিক পার্টি, who are maintaining democracy in their own party inside and also in the country. এবার দেখুন আরেকটা জায়গায় আমি কাশ্মীর ইস্যু নিয়ে একদিন শ্যামাপ্রসাদ নিয়ে কিছু বলেছিলাম, কেন উনি গেছিলেন কাশ্মীরে, অনেক কথা সেখানে, কাশ্মীর অ্যাঙ্গেলটাও আছে সেখানে, মিস্ট্রি, নেতাজি মিস্ট্রি অ্যাঙ্গেলটাও আছে, আমি আলোচনা করেছিলাম, পরে আলোচনা করব। এবার আসছি আমি, এবার বলুন তো, যখন সুভাষচন্দ্র কংগ্রেস থেকে ফার্স্ট, হি ওয়াজ compelled to resign from Congress president. He was the first elected Congress president of India. First elected president. He was compelled to resign because Gandhi turned his non-cooperation movement against its own elected president. And pore he was expelled from Congress. He was no more in Congress. কি করতে হবে, কি করা উচিত, যুদ্ধ শুরু হয়ে গেছে 39-এ, যুদ্ধ শুরু হয়ে গেছে ইউরোপ ফ্রন্টে, সেকেন্ড গ্রেট ওয়ার। হি ওয়েন্ট টু মিট সাভারকার। সাভারকার তখন অল ইন্ডিয়া হিন্দু মহাসভার প্রেসিডেন্ট সাভারকার। ইয়েস, ওই সময় জিন্নার সঙ্গে মিট করেছেন সাভারকার কি কথা হয়েছিল, সাভারকার, সে তো নেতাজিও কাউকে বলে, সুভাষচন্দ্র কাউকে বলেননি, সাভারকারও কিছু বলেনি। সাভারকার 6 বছর পরে কিছু কথা বলেছেন। এবার দেখুন তার প্ল্যান, তার ইনিশিয়াল প্ল্যান ছিল কিন্তু জাপানের দিকে যাওয়া। জাপানে বসেছিলেন রাসবিহারী বোস। রাসবিহারী জাপান হিন্দু মহাসভার প্রেসিডেন্ট, এবং একটা নেটওয়ার্ককে এই সাভারকার, রাসবিহারী, সুভাষচন্দ্র, থ্রু ডিফারেন্ট ট্রেডার্স অ্যান্ড সিক্রেট মুভমেন্টস একটা কমিউনিকেশন চলছে টু ম্যাচিওর হিজ জার্নি ফ্রম ইন্ডিয়া টু জাপান। সেটা ম্যাচিওর তখন করেনি, কারণটা পরে বলবো। কারণ সেই সময় জাপান ডাইরেক্টলি যেহেতু ওয়ারে জয়েন করেনি, এবং রাসবিহারী যখন অলরেডি এ বিগ লিডার দেয়ার, দ্যাট টাইম জাপান ওয়াজ নট ইন্টারেস্টেড টু টেক অ্যানাদার বোস টু টোকিও। এটাই এক সেন্টেন্সে বললাম। এইবার তখন বাধ্য হয়েই বরং সেই সময় ইউরোপের দিকে যা রাস্তাটা উনি ম্যাচিওর করেছিলেন, চলে গেছিলেন। পরে আলটিমেটলি তাকে তো ইউরোপ থেকে এশিয়াতেই আসতে হয়েছিল। দেখুন সাভারকার হিন্দু মহাসভার অল ইন্ডিয়া লিডার, এখানে শ্যামাপ্রসাদ বেঙ্গল মহাসভার লিডার, ওদিকে রাসবিহারী।
জাপান হিন্দু মহাসভার লিডার, অ্যাট দি সেম টাইম বিপ্লবী বিদ্রোহী। হ্যাঁ, ডাজ নট ইট স্পিক মেনি থিংস? এবার যেটা চিৎকার করে বলে, অনেকে দেখবেন, অনেকে একটা কথা খুব, অনেকেই সংঘ পরিবারের লোক একটা জিনিস বলে, দেশবন্ধু এবং সুভাষচন্দ্র কেউই, তাদের মুসলিম প্রেম ছিল, তারা সে সময় হিন্দু যে অত্যাচারিত হচ্ছে এটা নিয়ে কেউ কথা বলেনি, এইরকম অভিযোগ আছে, আমাকে শুনতে হয় বিভিন্ন মিটিংসে। ব্যাখ্যাটা দিই, এটা তো ফ্যাক্ট। বাংলার মেজরিটি মানুষ ইসলামাইজড হয়ে গেছে, মেজরিটি মানুষ। এপার বাংলা ওপার বাংলা যদি যোগ করেন, হিন্দুরা কত টোটাল বাঙালির? হার্ডলি 25%। এই প্রবলেম ওনারা খুব, দেশবন্ধু খুব ভালো জেনেছিলেন, ওই জন্য উনি অনেক চেষ্টা করেছিলেন একটা হিন্দু মুসলিম একটা ঐক্যের বাতাবরণ তৈরি করতে। এটা ফ্যাক্ট যে মুসলমানদের মধ্যে ঐতিহাসিক কারণে এডুকেশনের পরিমাণটা কম ছিল, তারা ব্যাকওয়ার্ড ছিল অনেক কারণে, এবং তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু গান্ধীর অপোজিশনে সেটা উনি করে উঠতে পারেননি। সুভাষচন্দ্র সেইখানে ফলোয়ার তার। আর সুভাষচন্দ্র অল ইন্ডিয়া লিডার হওয়ার জন্যে তার কিছু বাধ্যবাধকতা আছে। অল ইন্ডিয়া লিডারের কাছে তখন নাম্বার ওয়ান এনিমিকে ব্রিটেন, নট মুসলিম ফান্ডামেন্টালিস্ট, ব্রিটেন। তাহলে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করার সময় আই ক্যান নট ওপেন এ সেকেন্ড ফ্রন্ট। উনি সেকেন্ড ফ্রন্ট, ইজ এ ম্যাচিওর পলিটিশিয়ান, উনি সেকেন্ড ফ্রন্ট খুলতে চাননি। মুসলিম জিহাদিস্টরা কি জিনিস খুব ভালো করে জানেন, বাট সেকেন্ড ফ্রন্ট ওপেনিং ইজ ভেরি রং স্টেপ। কিন্তু শ্যামাপ্রসাদ বেঙ্গল পলিটিক্স করছেন, এখানে তার দায়িত্ব হচ্ছে, কারণ তিনি যেখান থেকে তার যে দীক্ষা, তার যে আশীর্বাদ যেখান থেকে তোমার, সেখান থেকে তাকে তো বেঙ্গল পলিটিক্সে তাকে বেঙ্গলি হিন্দুদের সেভ করতে হবে, এটা তার পলিটিক্সের তার এজেন্ডা। এই দুটোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং সাইলেন্স অফ সুভাষচন্দ্র অন দিস ইস্যু is good for the country, good for the movement, and good for the Netaji's future plans and future programs. কিন্তু একটা জায়গায় মনে রাখতে হবে যে শ্যামাপ্রসাদের তার এইমস অ্যান্ড অবজেক্টিভস, তার প্লেন অফ অ্যাকশনস, সুভাষচন্দ্রের এইমস অ্যান্ড অবজেক্টিভ, তার প্লেন অফ অ্যাকশনটা ডিফারেন্ট, বাট দের ইজ এ আন্ডারলাইং আন্ডারস্ট্যান্ডিং, ভেরি আন্ডারস্ট্যান্ডিং। তা নাহলে শ্যামাপ্রসাদ এইভাবে যখন আইএনএ টাইলের প্রেক্ষাপটে রাস্তায় নেমে আসতেন না। দে একমাত্র ইন্ডিয়ান লিডার হু কেম ডাউন টু স্ট্রিট, এবং তার জনসংঘের সৃষ্টি সেই 21শে অক্টোবর। এবং আমি একসময় বলেছিলাম আপনাদেরকে, শ্যামাপ্রসাদ কাশ্মীর যাত্রা শুধু একটা কারণ নয় যে টু ওই 370 এ করা, তাকে ইন্ডিয়ার কনস্টিটিউশনের মধ্যে নিয়ে আসা, তাকে ইউনিফাই করা ইন্ডিয়ার সঙ্গে, তার সেপারেট আইডেন্টিটিকে বিলুপ্ত করা, শুধু এইটাই নয়, সেপারেট ফ্ল্যাগকে তুলে দেওয়া, সেপারেট কনস্টিটিউশন, শুধু এইটা নয়, আর একটা বড় কারণ ছিল। সেই বড় কারণটা নেতাজি মিস্ট্রি। কারণ মনে রাখতে হবে 47-এর এন্ড পার্টে যখন কাশ্মীর ইস্যু যখন অত্যন্ত হট হয়ে গেছে, দুদিকে যুদ্ধ চলছে, সে সময় চিত্রল গিলগিটের যে রেডিও স্টেশনগুলো, বিপ্লবীরা একটা সেকশন, বিদ্রোহীরা একটা সেকশন অকুপাই করে রেডিও স্টেশন থেকে তারা কিন্তু ব্রডকাস্ট করেছিল নেতাজি সুভাষচন্দ্র বেঁচে আছেন। সুতরাং কাশ্মীর ইস্যু, যেমন আজকে বলছি বাংলাদেশের এই টার্ময়েলে শুধু আমেরিকা নেই, আছে চায়না, আছে তুর্কি, পাকিস্তান, রাশিয়া, ইন্ডিয়া, ঠিক তেমনি কাশ্মীর টার্ময়েলে শুধু পাকিস্তান নয়, শুধু ইন্ডিয়া নয়, আমেরিকা ব্রিটেনও আছে, অনেকগুলো পাওয়ার্স আছে, এবং একটা আনসিন ফোর্স আছে। এরা ব্রিটিশ ডকুমেন্টসে নেতাজির নামটা উল্লেখ হয়েছে এই কাশ্মীর ইস্যুতে বারে বারে, জন্য অনেকগুলো ফাইলস এখনো পর্যন্ত ডিক্লাসিফাইড হয়নি। কি আছে নেতাজি মিস্ট্রির রোল ইন কাশ্মীর জানি না আমরা। শ্যামাপ্রসাদ মুখার্জি এইটাও দেখতে গেছিলেন খুব সম্ভবত,
যাই হোক, যা হওয়ার। এবার আসছি আমি। অ্যান্ড সুভাষচন্দ্র ওয়াজ ভেরি মাচ কনসার্ন যে মুসলিম লীগ আস্তে আস্তে ইস্টার্ন ইন্ডিয়া, আসামে দখল নিচ্ছে, দেশের ক্ষতি হবে, ভেরি মাচ কনসার্ন। দ্যাটস ওয়াই সুভাষচন্দ্র চেয়েছিলেন 37-এ, আমি আলোচনা করেছি বহুবার, 37-এ কৃষক প্রজা পার্টি ফজলে হকের, তার সঙ্গে কংগ্রেসের কোয়ালিশন মিনিস্ট্রি হোক, যাতে মুসলিম লীগকে বাংলার সিংহাসন থেকে দূরে রাখা যায়। গান্ধী এবং গান্ধী এবং বিড়লা চক্রান্তে সেটা করা সম্ভব হয়নি। আর সে সময় গান্ধী অতি চক্রান্ত করে, পরিকল্পনা করে বেঙ্গল কংগ্রেসকে 3 ভাবে ভাগ করে রেখেছিল, ডিভাইডেড 3 ফ্র্যাগমেন্টসে ভাগ করে রেখেছিল, দ্বন্দ্ব লাগিয়ে রেখেছিল। কারণ গান্ধী খুব ভীত ছিলেন, কারণ কংগ্রেস ওয়াজ দ্য বিগেস্ট প্রভিন্সিয়াল কংগ্রেস ইউনিট। এটা যদি ইউনাইটেড থাকে, ইফ অ্যাট এনি টাইম ইট বিকামস গোজ এগেনস্ট গান্ধীজ অথরিটি, তাহলে গান্ধী উইল লুজ অথরিটি ইন ইন্ডিয়া। কংগ্রেসকে ভেঙে রেখেছিল ইন বেঙ্গল। সে সময় সুভাষচন্দ্র, শরৎচন্দ্র এবং ফজলে হক পারেননি কংগ্রেসের সঙ্গে কোয়ালিশন তৈরি করতে উইথ ফজলে হকের কৃষক প্রজা পার্টি। কৃষক প্রজা পার্টির কে বাধ্য হতে হয়েছিল ফজলে হককে মুসলিম লীগের সঙ্গে যেতে, এবং সেইভাবেই মুসলিম লীগ ক্ষমতায় এসেছিল। পারেননি সুভাষচন্দ্র, পারেননি ফজলে হক। এই জন্য ব্লেম কাকে করবেন? দ্য স্কাউন্ড্রেল লুম্পেন দ্যাট গান্ধী, নেহেরু, দ্যাট জান্টা। ওরা ওরা কংগ্রেসকে চক্রান্ত করে বেঙ্গলকে মুসলিমদের হাতে তুলে দিল। শেষ চেষ্টা ফজলে হক করেছিলেন, ফরাল ব্লক, শরৎ বোস এরা করেছিলেন, আমাদের শ্যামাপ্রসাদও করেছিলেন, যেটা 1942 কাছে এসে এই সময় শ্যামা হক মন্ত্রিসভা, ফজলে হক, শ্যামা হক মন্ত্রিসভা সঙ্গে শরৎ বসুর গ্রুপ একটা মন্ত্রিসভা গঠন করেছিল। 11 মাস ছিল। দে ট্রাইড দেয়ার লেভেল বেস্ট টু কিপ মুসলিম লীগ আউট অফ পাওয়ার ইন দিস বেঙ্গল। শরৎ বোসকে ওরা জেল পাঠিয়ে দিল সাউথ ইন্ডিয়াতে, এবং 11 মাস তবু রান করেছিল। ভাই, শ্যামাপ্রসাদের সঙ্গে যদি সুভাষ বোসের এতই দ্বন্দ্ব থাকবে, এই শ্যামা হক মন্ত্রিসভা গঠিত হওয়ার কথা নয়। শ্যামা হক মন্ত্রিসভার পেছনে সব থেকে ছিল অবদান ছিল যেমন ফজলে হকের, অ্যাট দি সেম টাইম সুভাষ বোস অনুগামী কংগ্রেস এবং ফরাল ব্লক, এরা চেষ্টা করেছে, শেষ চেষ্টা করেছিলেন। আর ওদিকে একটা জিনিস বলে রাখি, 1938-এ তখন তার আগে তো কংগ্রেসে সব বড় বড় নেতারা ছিল। 37-এ তখন অলরেডি আসামে মুসলিম লীগ গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে। গান্ধী, নেহরুরা কেউ চেষ্টা করেনি সেই মুসলিম লীগ গভর্নমেন্টকে ফেলে দেওয়ার। তখন আসাম বলতে কি বোঝাতো? তখন আসাম ছিল জয়েন্ট আসাম। অল দি 7 সিস্টার্স মাইনাস অরুণাচল ওয়াজ পার্ট অফ দি আসাম। তার ক্যাপিটাল ছিল শিলং। ফার্স্ট ইলেক্ট 38-এ অ্যাজ কংগ্রেস প্রেসিডেন্ট ওয়েন্ট টু শিলং। শিলংয়ে বসে থেকে হি কল্ড অল দি ইন্ডিপেন্ডেন্ট এমএলএজ and persuaded them to withdraw support to the Muslim League government of সাদুল্লাহ। মুসলিম গভর্নমেন্ট পড়ে যাওয়ার পরে উনি সেখানে বসে থেকে ওখানে বরদলৈ মন্ত্রিসভা তৈরি করে বরদলৈকে আজ প্রাইম মিনিস্টার বসিয়ে এলেন। এইভাবে আমাদের নর্থ ইস্টটা সেভড হয়ে গেছিল। আদারওয়াইজ ইফ মুসলিম লীগ কুড কন্টিনিউ, তাহলে হোল আসাম চলে যেত ইস্ট পাকিস্তানে। এই ইতিহাসগুলো সবার মনে রাখা উচিত। সুভাষচন্দ্র এই যে কথাগুলো কেউ বলে, কিছু লোক বলে, তারা দে আর নট ভেরি কনসিয়াস অ্যাবাউট দ্য গ্রোথ অফ নাম্বার অফ মুসলিমস ইন ইন্ডিয়া। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, জানতেন না। অনেকের থেকে অনেক বেশি জানতেন। বাংলাদেশ সম্বন্ধে তার অত্যন্ত হেডেক ছিল। পারেননি গান্ধীর চক্রান্তে, গান্ধীবাদীদের চক্রান্তে পারেননি। তাহলে সেদিন কিন্তু যদি কংগ্রেস 37-এ কংগ্রেস এবং ফজলে হক মন্ত্রিসভা গঠিত হতো, মুসলিম লীগ ক্ষমতায় আসতে পারতো না। হয়তো ভারতবর্ষ বিভক্ত পরবর্তীকালে হতো না, কারণ মুসলিম লীগ ক্ষমতায় এসেছিল বলেই এই প্রথম মুসলিম লীগ ক্ষমতায় এসেছিল এই বাংলায়, এবং সেটা এই গান্ধীদের চক্রান্তে। পেছন থেকে নিশ্চয়ই ব্রিটিশের মদত ছিল। এবং আমি মনে করি শ্যামাপ্রসাদ সম্বন্ধে কিছু কথা বললাম। এই যারা এই কথাগুলো বলে, আমি আবার বলি, কমিউনিস্টদের থেকে মিথ্যা স্টোরি তৈরি করার মতো জাঁদরেল আর্টিকুলেটর, জাঁদরেল মেকার খুব
খুব এরা দক্ষ, মিথ্যে কথা বলতে অত্যন্ত দক্ষ, অত্যন্ত লম্পট, কারণ এরা একটু পড়াশুনো করা, মাথায় কিছু বুদ্ধি আছে, এরা অত্যন্ত দক্ষ লম্পট, এরা মিথ্যা স্টোরি তৈরি করতে। আমি আর ওয়েস্ট বেঙ্গল কেন বললাম, দে ক্রিয়েটেড, দে ডিভাইডেড ইন্ডিয়া, ক্রিয়েটেড পাকিস্তান, অ্যান্ড শ্যামাপ্রসাদ ডিভাইডেড পাকিস্তান। এবং কেন একাডেমিক ওয়ার্ল্ড থেকে বাধ্য হয়েছিলেন শ্যামাপ্রসাদ পলিটিক্সে আসতে, কারণ পলিটিক্সে আস্তে আস্তে বেঙ্গলে মুসলিম লীগ ডোমিনেট করছে, বাঙালি হিন্দুদের জীবন তছনছ হয়ে যাচ্ছে। সেই অবস্থায় বাঙালি হিন্দুর স্বার্থে তাকে পলিটিক্সে আসতে হয়েছিল। সে সময় ডাইরেক্টলি বাঙালি হিন্দুর জন্য সুভাষচন্দ্রের পক্ষে পলিটিক্সে আসাটা, কথা বলাটা সম্ভব ছিল, বাট হি ওয়াজ দ্য অল ইন্ডিয়া পলিটিশিয়ান উইথ ইন্টারন্যাশনাল র্যামিফিকেশন। সেখানে টার্গেট, তার নাম্বার ওয়ান এনিমি ইজ ব্রিটিশ, নট দ্য মুসলিম লিগার্স, নট দ্য মুসলিম জিহাদিস্ট। এবং তাকে সেভাবে পলিটিক্স করতে হবে, এবং শ্যামাপ্রসাদকে পলিটিক্স করতে হবে টু সেভ বেঙ্গলি হিন্দুজ। দুজনের পলিটিক্যাল প্লেনটা ডিফারেন্ট, বাট দের ইজ এ ভেরি সুইট কোঅর্ডিনেশন। লেট মি স্টপ হিয়ার। হ্যাঁ অশোক, তুমি কি বলছো? পশ্চিমবঙ্গের মোট 8,50,00,000 জনের মধ্যে হিন্দু আছে, মোট 8,50,00,000 জনের মতো হিন্দু আছে, বাংলাদেশ সব মিলিয়ে আরও কোটির মতো হিন্দু আছে, মোট 10 থেকে। আর টোটাল তো বাঙালির সংখ্যা বোধহয় ওদিকে আছে, বোধহয় ওদিকে ওদিকে কত, ওদিকে কি প্রায় 20-র মতো, এইদিকে 15 নাকি, আমি মাঝে মাঝে ভুলে যাই অশোক, প্রায় 35 থেকে 40 কোটি, তার মধ্যে 8 কোটি মাত্র হিন্দু। তাই যদি হয় তাহলে ওই 25 থেকে 26% মতো। এটা তো মানতে হবে, এটা ফ্যাক্ট, এটা অশোক। I hope the politics of Bangladesh will change in a positive direction. Jihadist I hope will, আজকে জিহাদিস্টরা যেভাবে যে তাদের ফুটহোল্ড নিয়েছে, এই ফুটহোল্ডটা আস্তে আস্তে দুর্বল হবে আশা করছি। তুমি বাংলাদেশ থেকে কি দেখছো তাই জানি না। অতনু বি, শুভ সন্ধ্যা। অশোক, ভগবান মহাকালের কাছে আমাদের প্রার্থনা যেন বাংলাদেশের হিন্দুরা সেভড হয়। মনে রেখো অশোক, মহাকালের তার যত লেখা পড়েছি, যত লেখা নয়, যত কথা আমি নোট নিয়েছি, তার সব থেকে দুশ্চিন্তা যে বাংলা পার্টিশন, বাংলা হিন্দু রিফিউজিজ, ওপার বাংলা হিন্দুদের স্বার্থ। তার সব থেকে কান্না এইখানটা, সব থেকে কান্না বেশি। তার কান্না জিউসদের জন্য আছে, আরো অনেক কিছুতে কান্না আছে। তার দেশভাগ হয়েছে, এসব কিছু অনেক কান্না, কিন্তু বাঙালি হিন্দুর জন্য, তার রিফিউজি হওয়া, তার লাঞ্ছনা, তার হত্যাকাণ্ড, তার ব্লাড বাথ, এইসব তার কান্না সব থেকে বেশি, তার বুক ফাটা কান্না। শুভ সন্ধ্যা অতনু, আমি শেষ করব আজকে। আমি পরে কতগুলো স্পেসিফিক ইস্যু নিয়ে কথা বলবো। আমার বিভিন্ন মিটিংয়ে গিয়ে কিছু মানুষের কথাবার্তা এই শ্যামাপ্রসাদ সম্বন্ধে কিছু ভুল ধারণা, সুভাষচন্দ্র সম্বন্ধে তাদের ভুল ধারণা খুব দুঃখ দেয়। শুভ সন্ধ্যা, আমি রাখছি। কতক্ষণ হলো? ও, আধ ঘন্টা হয়ে গেছে অলরেডি। ও 45 হয়ে গেছে। শুভরাত্রি। আমি আশা করি যে পয়েন্টসগুলো ছোট করে বলবো বলে ভেবেছিলাম বলেছি। আমি দেখি আগামীকাল সঙ্গে দালাই লামা ইস্যুটা নিয়ে একটু কথা বলবো। শুভ সন্ধ্যা।